রুমে ঢুকেই দেখি একটা মেয়ে বধূ বেশে বসে আছে আমার খাটের উপরে। তাকে দেখেও না দেখার বান করে চলে যাচ্ছি, তখন মেয়েটা আমাকে বলে উঠলো, এই আপনি কোথায় যাচ্ছেন? আজকে তো আমাদের বাসর রাত। তখন আমি মেয়েটার দিকে তাকিয়ে তো অবাক হয়ে গেলাম, আরে মেয়েটাকে যেন আমি কোথায় দেখেছি। ঠিক তখনই মনে পড়েছে আমার বন্ধু রাফসানের কথা। কারণ কাল যখন আমি পার্কে বসে রাফসানের সাথে আড্ডা দিছিলাম, তখন রাফসান আমাকে একটা মেয়ের ভিডিও প্লে করে দেখিয়েছিল। ভিডিওটার মধ্যে একটা মেয়ে অন্তরঙ্গ মুহূর্ত পার করছিল একটা ছেলের সঙ্গে। তাহলে এটাই সেই মেয়ে? আপনারা হয়তো ভাবছেন আপনার বিয়ে হয়েছে অথচ আপনি আপনার বউয়ের মুখ দেখছেন না। আসলে আমার জায়গায় আপনারা থাকলেও ঠিক সেটাই করতেন। কারণ বিয়েটা হয়েছে আমার আব্বুর বন্ধুর মেয়ের সাথে। বিয়েতে আমার কোনো মত ছিল না, তাই মেয়েটার ছবি দেখার প্রয়োজন আমি মনে করিনি। এখন বুঝতে পারছি জীবনের সবচেয়ে বড় ভুলটা আমি ওই দিন রাতেই করেছিলাম, যখন বাবা আমাকে বলেছিল মেয়েটার ছবি দেখার জন্য। আমি তখন কি করব ভেবে পাচ্ছি না। আমি এসব ভাবতেছি, তখন মেয়েটা আবারও বলে উঠলো, কি হলো, আপনি সংসদে দাঁড়িয়ে আছেন কেন? আপনি কোনো কথা বলছেন না কেন? আমি বললাম, এই মেয়ে তোমার নাম কি? তখন মেয়েটা বলল, আমার নাম মাইশা। আমি বললাম, দেখেন মাইশা, আমাদের বিয়ে হয়েছে সেটা আপনি মানলেও আমি এই বিয়ে কখনো মেনে নেব না। মেয়েটা বলল, কেন, কি আমার অপরাধ? আমি বললাম, আপনার কোনো অপরাধ নেই, আমি এই বিয়ে মানি না। মেয়েটা যেন কান্না করে দিল, আমার পা জড়িয়ে ধরে বলল, এমনটা কইরেন না, এই রাতটা নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার। আমি বললাম, দেখেন আমার রাগ তুলবেন না, আমি চাই না আপনার সাথে কিছু করতে। সো আমার ওইসবে কোনো মুড নেই, আপনি কখনো স্ত্রীর অধিকার আমার কাছ থেকে পাবেন না। তখন মেয়েটা আরো কান্না করে দিল। আমি বললাম, দেখেন মাইশা, আমি আপনাকে কিছু প্রশ্ন করব, যদি আপনি তার সঠিক উত্তর দিতে পারেন তাহলেই আমি আপনাকে স্ত্রী হিসাবে মেনে নেব, আর যদি না পারেন কখনো আমাকে আপনার স্বামী হিসাবে দাবি করবেন না। মেয়েটা বলল, হ্যাঁ বলেন, আপনার কি উক্তি? তখন আমি মেয়েটাকে বললাম, আপনি যার সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছিলেন সেটাকে। মেয়েটা আমার মুখে এমন কথা যেন আশা করিনি। এ কথা আমার মুখ থেকে শুনে আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। সে বোধহয় মনে মনে ভাবছে আমি কি করে জানলাম। উনি চুপ হয়ে আছে, উত্তরে কোনো কিছু বলছে না। তাই আমি আবারও বলে উঠলাম, কি হলো, আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? মেয়েটা বলল, আসলে ওইটা এডিট করে বানানো হয়েছে। তখন আমি বললাম, সত্য মিথ্যা আমাকে আপনি শিখাতে আসবেন না, আমি জানি ওইটা আপনিই ছিলেন। তখন মাইশা বলল, না বিশ্বাস করেন ওইটা এডিট করা। আমি তখন তার কোনো কথা শুনলাম না, সোজা রুম থেকে বের হয়ে গেলাম। মাইশা অনবরত কান্না করছে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি সিঁড়ি বেয়ে ছাদে দাঁড়িয়ে আছি। ছাদে দাঁড়িয়ে একের পর এক সিগারেট খাচ্ছি আর মনে মনে ভাবছি, এখনই এই ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব, এই জীবন রাখবো না। ঠিক তখন খেয়াল করলাম ছাদের এক কোণার মধ্যে কেউ কান্না করছে। কান্নার আওয়াজটা যেন অনবরত বাড়তে লাগলো। আমি পিছনে ফিরতেই দেখতে পেলাম সেখানে কেউ নেই। মনের ভুল ভেবে আবারও সিগারেট খেতে শুরু করলাম। ঠিক তখন আমি স্পষ্ট শুনতে পেলাম যে নুপুরের আওয়াজ। এ কি, এই ছাদে তো আমি ছাড়া কেউ নেই। আর আমি ছাদে আসার পর তো দরজা লক করে আসছি, তাহলে ছাদের ভিতরে কে আসলো? তার মানে কি মাইশা আমার পিছন পিছন আসেছে? আজকে ওর একটা বিহিত করেই ছাড়বো। একটা নষ্টা মেয়ে কখনো আমার স্ত্রী হতে পারে না। কিন্তু পুরো ছাদ খুঁজেও কাউকে পেলাম না। ধেত, ভালো লাগছে না, ভাবলাম নিচে চলে যাব। হাঁটতে হাঁটতে দরজার সামনে গেলাম। এ কি, দরজা খুলছে না কেন? ঠিক তখন যেন একটা আওয়াজ আমার কানে আসছে। কেউ স্পষ্ট আমার নাম ধরে ডাকছে, সাইমন দেখো আমি এখানে। এ কি, এত রাতে কে আমার নাম ধরে ডাকছে? পিছনে ফিরতেই দেখতে পেলাম বধূ বেশে কেউ যেন ছাদের রিলিং ধরে দাঁড়িয়ে আছে। আমার তখন রাগ উঠে গেল, মনে মনে ভাবতে লাগলাম এটা বুধই মাইশা। তাই আমি হনহনিয়ে তার কাছে চলে গেলাম আর পিছন থেকে তাকে স্পষ্ট বলতে শুরু করলাম, কি সমস্যা আপনার? আপনি কেন ছাদে আসলেন? আমি তো আপনাকে বললাম যে আমি আপনাকে স্ত্রী হিসাবে মেনে নিতে পারবো না। কোনো নষ্টা মেয়ে আমার স্ত্রী হতে পারে না। যান, রুমে যান। এ কি, আমার কথা আপনার কানে যাচ্ছে না? একের পর এক এতগুলো কথা বললাম, কিন্তু উত্তরে সে কোনো কথা বলছে না। তাই বাধ্য হয়ে তার কাঁধে হাত রেখে যেই না আমার দিকে ঘুরালাম, তখন তো আমি অবাক হয়ে গেলাম। কারণ স্পষ্ট আমি দেখতে পাচ্ছি সে মাইশা না, সে হলো এক। তাদের সবাইকে স্বাগতম। আমি এক পা দুপা করে তার দিকে এগিয়ে যাচ্ছি।
তারপর অনেকটাই রাগ নিয়ে তার কাঁধে হাত রাখতেই সে আমার দিকে ঘুরে তাকালো। আমি হাত উঁচু করে যেই না ওকে একটা থাপ্পড় লাগাতে যাব তখন দেখলাম এটা যে মাইশা না, এজন্য সাধারণ কোনো মানুষ নই, আসমান থেকে নেমে আসা সাক্ষাৎ কোনো পরী। তার কাজল কালো দুটো চোখ যেন আমাকে এক মায়াবী মন্ত্রে টানছিল। চাঁদের আলো তার দিকে তাকিয়ে মনে হলো আমি কোনো এক স্বপ্ন দেখছি। মর্তের কোনো মানুষ কি এত সুন্দর হতে পারে? আমি তোতলানো গলায় জিজ্ঞাসা করলাম, কে আপনি? কিন্তু মেয়েটি আমার কথার কোনো উত্তর না দিয়ে এক পা দুপা করে আমার দিকে এগিয়ে আসলো। আমার সেদিকে কোনো হুঁশ নেই, আমি শুধু তাকিয়ে আছি তার মায়া ভরা দুইটা চোখে। কোনো এক অদ্ভুত মায়া আছে তার এই দুইটা চোখে। গোলাপি ঠোঁট দুইটা যেন নড়ছিল। সে পর মুহূর্তে যা করলো তা আমার কল্পনার বাহিরে ছিল। সে এক পা দুপা করে এগিয়ে এসে আমার ঠোঁট নিচের দখলে নিয়ে নিল। মুহূর্তের মধ্যেই আমার শরীরটা যেন একটা বিষাদ হয়ে উঠলো, রাগ যেন হাওয়ায় উড়ে গেল। এক মুহূর্ত স্বর্গীয় শান্তিতে শরীরটা যেন অবশ হয়ে আসতে লাগলো। মেয়েদের স্পর্শ এত মধুর হতে পারে তা আমার জানা নাই। মনে হয় কোনো এক জাদু টানছে আমাকে। শুধু মেয়েটি এটাতেই থেমে থাকিনি, তার দুইটা নরম হাত যেন আমার বুকে ধীরে ধীরে স্লাইড করছে। আমার মনে হচ্ছে এই বুঝি আমি দুনিয়ার মায়া ত্যাগ করে অন্য জগতে তলিয়ে যাচ্ছি। ঠিক তখন খটখট খট করে তিনটা আওয়াজ শুনতে পেলাম। হঠাৎ ছাদের দরজার মধ্যে কেউ শব্দ করে উঠল। কর্কশ কণ্ঠ শুনে যেন চমকে উঠলাম। আমার হুঁশ ফিরল, আমার বুকের ভিতরটা যেন মোচড় দিয়ে উঠল। আর কেন উঠবে না? ঘরে নতুন বউ রেখে এই মাঝরাতে ছাদে এসে কার সাথে এসব করছি আমি? আমার মনে হচ্ছে আমার প্রতি আমার কোনো কন্ট্রোল ছিল না। আমি নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে সামনে তাকাতেই আমার গায়ে রুম যেন দাঁড়িয়ে গেল। যে মেয়েটা আমাকে জড়িয়ে ধরে রেখেছিল সে নেই, ফাঁকা ছাত্রা হাহাকার করছে। ঠিক তখন দরজার ওই পাশ থেকে আব্বুর কণ্ঠ ভেসে আসলো, সাইমন তুই কি ছাদে আসিস? মাইশা আমার দরজার বাহিরে দাঁড়িয়ে কান্না করছে কেন? আর তুই কই? ছাদের দরজা খুল, এখনই খুল, তোর সাথে আমার কথা আছে। আমি যেন তো হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। আব্বু যে আমাকে এত ডাকছে তা যেন আমার কান অব্দি পৌঁছাচ্ছে না। রাতের নিস্তবতা কেটে ভেসে আসছে দূর থেকে শিয়াল কুকুরের একটানা ডাক, নিশিরাতের শনশন আওয়াজ। তখন ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখলাম রাত 2:10 বেজে গেছে। আমি ছাদের কোনায় দাঁড়িয়ে হাঁফাচ্ছিলাম। দরজার ওই পাশ থেকে আব্বু, কিরে সাইমন দরজা খুল, তুই মাঝরাতে ছাদে কি করছিস? নিচে আয়, এখনই তোর সাথে আমার কথা আছে। আমার শরীর যেন পছন্দ ঘেমে একাকার। মাত্র কয়েক সেকেন্ড আগে অবিশ্বাস্য একটা ঘটনা যেন আমার মাথায় নিতে পারছি না। কিছুক্ষণ আগে যাকে আমি আমার বুকে জড়িয়ে ধরেছিলাম, যার মায়াবী ঠোঁটের উষ্ণতায় আমি পাগল হয়ে উঠেছিলাম, তাহলে সে কি মানুষ নই? হঠাৎ বাতাসে মিশে গেছে চোখের সামনে। আব্বু বারবার আমাকে ডাকছে, কিরে সাইমন ভিতরে কি হয়েছে? তুই দরজা খুলছিস না কেন? তখন আব্বু ধুমধাম দরজার মধ্যে ধাক্কা দিতে লাগলেন। আমি ভিতর থেকে তুতলিয়ে বললাম, আব্বু আমি আসছি। দরজার লকটা জ্যাম হয়ে গেছে, হাত দুটো কাঁপছিল। ছাদের যে একটা লোক একটু আগে খোলার কোনো উপায় ছিল না, একটা নেই সেটা খুলে গেল। দরজা খুলতেই আব্বু টর্চ লাইট হাতে নিয়ে ভিতরে ঢুকলো, আমার মুখের সামনে দাঁড়ালো। আব্বুর চোখ মুখে যেন স্পষ্ট বইয়ের ছাপ। কি করছিস তুই ছাদে? আর তোর গায়ের থেকে এ কেমন গন্ধ আসছে? এটা কিসের গন্ধ তোর গায়ে? আব্বু আমার কাছে এসে আমার গায়ের গন্ধ শুকার চেষ্টা করলেন। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে বললাম, কিছু না আব্বু, এমনি উঠেছিলাম একটু খাওয়া খেতে। তখন আব্বু বলল, খাওয়া খেতে? আব্বুর গলাটা যেন থম হয়ে গেল। তখন আব্বু আবার বলল, তুই জানিস না এই বাড়ির ছাদ সম্পর্কে কত ধরনের কথা আছে? আর নিচে মাইশা একা দরজার বাহিরে দাঁড়িয়ে কান্না করছে, তুই এদিকে ওকে একা রেখে বসে আছিস। আর তোর গায়ে একই সুবাস, এটা কিসের অদ্ভুত সুবাস? কোনো দামি আতর পারফিউম লাগাইছস নাকি? আব্বুর কথা শুনে আমি আমার গায়ের চাদরটা নাকের কাছে আনলাম। এক মুহূর্তের জন্য আমার যেন সারাটা শরীর যেন অবশ হয়ে গেল। আব্বু তাহলে মিথ্যা কথা বলিনি, সত্যি আমার শরীর থেকে একটা আলাদা ঘ্রাণ আসছে। এটা যেন অদ্ভুত একটা নেশা ধরায়। পদ্মা ফুলের গন্ধ ভেসে আসছে আমার গা থেকে। এটা তো পরীর মতো দেখতে মেয়েটার শরীরের গন্ধ।
যে কয়েক মুহূর্ত আগে আমার কাছে ছিল আর আমার ঠোঁট তার দখলে নিয়েছিল। আমি কোনো মতে নিজেকে সামলে নিয়ে বললাম, আব্বু ভুল হচ্ছে তোমার, আমি কোনো পারফিউম মাখিনি, তুমি এত রাতে ছাদে আসলে কেন? আব্বু চারপাশটা একবার টস মেরে দেখলেন, তারপর ভারী গলায় বললেন, তোর সাথে একটা জরুরি কথা আছে। নিচে তোর রুমে মাইশাকে রেখে আসলাম। তুই যে ভুল করছিস শোন সাইমন, তোর বন্ধু রাফসান তোকে কাল যে ভিডিওটা দেখিয়েছে, আমি জানি তুই সেই ভিডিওটা দেখে মাইশাকে দোষী ভাবছিস। এই কথাটা শুনে আমি যেন স্থির হয়ে গেলাম। আব্বু কি করে জানলো রাফসানের কথা? তখন আমি আব্বুকে বললাম, আব্বু তুমি